ওয়েলকাম টু মুক্তা সিরিজ। ড্রামার শুরুতে আমরা একটি প্রাসাদ দেখতে পাই, যেখানে আজ কারো বিয়ে হচ্ছে। হঠাৎ করেই একটি ছেলে একটি মেয়েকে নিয়ে আসে কথা বলার জন্য। আসলে এই মেয়েটারই আজ বিয়ে। এই ছেলেটার নাম হলো ইয়েতিং। মেয়েটি বলে, একটু পরেই আমার বিয়ে, আমি তোমার ছোট ভাইয়ের বউ হয়ে যাব, তাই আমাদের এভাবে দেখা করা ঠিক না। ইয়েতিং বলে, আমি এটা হতে দিতে পারি না, আমি তোমাকে ভালোবাসি। সে মেয়েটাকে কিস করতে শুরু করে, মেয়েটাও তখন তাকে কিস করতে থাকে। ঠিক ওই সময় মেয়েটার যার সঙ্গে বিয়ে ঠিক হয়েছে, মানে এই বাড়ির ছোট ছেলে মুরান আর বাড়ির অন্যান্য লোকেরা সেখানে চলে আসে। মেয়েটি সরে গিয়ে বলে, মুরান, তুমি আসতে এত দেরি কেন করলে? সে দৌড়ে মুরানের পেছনে গিয়ে দাঁড়িয়ে পড়ে। এতে সবাই মনে করে যে ইয়েতিং এই মেয়েটাকে নিয়ে এসেছিল খারাপ কিছু করার জন্য। মুরান বলে, তোমার ছোট ভাইয়ের বউর সঙ্গে তুমি এরকমটা কি করে করতে পারো? ইয়েতিং এখানে ভীষণ অবাক ছিল। সে বুঝতেই পারছিল না যে সে যাকে ভালোবাসে সে মেয়েটি কেন তাকে ধোঁকা দিল। এখানেই সিন কাট হয়। আমাদেরকে 6 মাস আগের সিন দেখানো হয়, যেখানে আমরা জানতে পারি এই মেয়েটির নাম হলো আনলে। আনলে একটা সম্ভ্রান্ত পরিবারের মেয়ে। ছোটবেলাতেই তার বিয়ে শাও ফ্যামিলির বড় ছেলে ইয়েতিং এর সঙ্গে ঠিক হয়। কিন্তু হঠাৎ করেই ইয়েতিং আরো অনেক লোকেদের সঙ্গে মিলে আনলেদের পুরো পরিবারকে শেষ করে ফেলে। আনলে মূলত এখন প্রতিশোধ নেওয়ার জন্যই এসেছে। তবে সে জানে ইয়েতিংকে সে সহজে কাবু করতে পারবে না, কারণ সে একদম হৃদয়হীন একটা মানুষ। তবে ইয়েতিং তার ছোট ভাই মুরানকে অনেক ভালোবাসে, তাই আনলে তার ছোট ভাইকে পটিয়ে ইয়েতিং এর কাছাকাছি আসার প্ল্যান করে এসেছে। এরপর আমরা দেখতে পাই মুরান কিছু একটা অন্যায় করেছে, যার কারণে তার ভাই তাকে মারার জন্য খুঁজছে। সেজন্য সে পালাতে পালাতে আনলের গোসলখানায় এসে পড়েছে। আনলে এখানে নিজের নাম দিয়েছে ম্যাং। প্রথমে তো মুরান তাকে দেখে ভয় পেয়ে যায়। এরপর সে বলে, আমার ভাই যদি আমাকে একবার ধরতে পারে আমাকে অনেক মারবে, আমি একটু যদি এখানে লুকিয়ে থাকতাম তাহলে ভালো হতো। তখনই ইয়েতিং এর আসার শব্দ শুনে ম্যাং মুরানকে নিয়ে পানিতে ডুব দেয়। তবে ইয়েতিং বুঝে যায় যে এখানেই হয়তো মুরান লুকিয়েছে। সে বলে, তাড়াতাড়ি বাইরে আসো, নয়তো আমি এখানেই দাঁড়িয়ে থাকবো, দেখি তুমি কতক্ষণ পানির ভেতর ডুব দিয়ে থাকতে পারো। ইয়েতিং সেখান থেকে যাচ্ছিল না, তাই ম্যাং বাইরে আসে আর বলে, আপনি একটা মেয়ের গোসলখানা এভাবে কি করে থাকতে পারেন? এতে ইয়েতিং ভীষণ অবাক হয়ে যায়। এরপর সে বলে, আমি আপনার ফুলের দোকানে এসেছি ফুল নেওয়ার জন্য, কারণ আমার দাদির জন্মদিন, সেজন্য আমার ফুলের দরকার। ম্যাং তাকে বলে, আপনি একটু পরে আসুন, আমি সকল ফুল রেডি করে রাখবো। ইয়েতিং এরপর চলে যায়। একটু পর মুরানও বাইরে আসে। সে বলে, আপনাকে অনেক ধন্যবাদ আমাকে সাহায্য করার জন্য। তবে এরপর তার মনে হতে থাকে সে হয়তো অনেক বড় অন্যায় করে ফেলেছে। সে ম্যাংকে বলে, আজ আমাদের মধ্যে যা কিছু হয়েছে এর পুরো দায়িত্ব নিতে আমি রাজি আছি। ম্যাং বলে, এমন কিছুই আমাদের মধ্যে হয়নি, তাই আপনাকে এই বিষয়ে বেশি ভাবতে হবে না। এরপরে আমাদেরকে আবার অতীতের সিন দেখানো হয়, যেখানে আনলে এক তান্ত্রিকের কাছে গেছে। তান্ত্রিক তাকে বলে, তুমি আমার কাছে যে জন্য এসেছো সেটা আমি তোমাকে দিতে পারবো। সে একটা বিষ দেখায় যার 2টা ভাগ ছিল। সে বলে, এর একটা অংশ তোমাকে আবার সুন্দরী এবং রূপবতী করে তুলবে, আর আরেকটা অংশ তোমাকে সেই লোককে দিতে হবে যার থেকে তুমি প্রতিশোধ নিতে চাও। তবে একটা জিনিস তোমাকে মনে রাখতে হবে, তুমি যাকে এই বিষ দেবে তাকে 1 বছরের মধ্যে তোমাকে ভালোবাসতে হবে। এমনটা না হলে তোমার চেহারাও নষ্ট হয়ে যাবে আর তুমিও মারা যাবে। আনলে এতে রাজি হয়ে যায়। এরপরে আমাদের আনলের ছোটবেলা দেখানো হয়, যেখানে আনলে যখন অনেক ছোট ছিল তখন ইয়েতিং তার কাছে আসে আর তাকে একটা হেয়ার পিন দেয়। এরপর বলে, তুমি সব সময় এটা পরে থেকো, তাহলে আমি তোমাকে দূর থেকে দেখেও চিনতে পারবো। আনলের সেই হেয়ার পিন খুবই পছন্দ হয়। এরপরের সিনে দেখা যায় ইয়েতিং এসেছে ম্যাংয়ের কাছ থেকে ফুল নেওয়ার জন্য। ম্যাং তাকে অনেকগুলো ফুল দেখায়, তবে ইয়েতিং এর একটাও পছন্দ হয় না। তখন ম্যাং কৌশলে তার কাছে এসে তার গলার ভেতরে সেই বিষটা দিয়ে দেয়। এতে ইয়েতিং এর মাথা ঘুরতে শুরু করে। তবে সে নিজেকে কন্ট্রোল করে ফুল সহ একটা ফুলদানি সেখান থেকে নিয়ে চলে যায়। এরপরে ম্যাংয়ের দাসী এসে তাকে বলে, ইয়েতিং হুজুর সেই ফুলদানিটাই নিয়েছে যেটা আপনি রেডি করে রেখেছিলেন। ম্যাং বলে যে সবকিছু ঠিক মতোই চলছে। দাসী বলে, আপনি যদি ইয়েতিং হুজুরকে শাস্তি দিতে চান তাহলে এর মাঝে আপনি মুরানকে কেন টানছেন? তবে ম্যাং এর কোনো উত্তর দেয় না। এদিকে মুরান শুধুমাত্র ম্যাংয়ের কথাই ভাবছিল, আর সে ম্যাংয়ের একটা সুন্দর ছবি আঁকে। এরপরে ইয়েতিংদের বাড়ির ভেতরে সিন দেখানো হয়, যেখানে আমরা দেখতে পাই ইয়েতিং এর দাদি অনেক বেশি অসুস্থ হয়ে গেছে, আর সে এই জন্য ইয়েতিংকে দোষারোপ করছে। সে বলে ইয়েতিং তার জন্য যে ফুলদানিটা এনেছে তার মধ্যে বিষ ছিল। ইয়েতিং এর মা বলে, এমনটা হতেই পারে না, ইয়েতিং আপনাকে অনেক ভালোবাসে। কিন্তু দাদি, ইয়েতিং আর ইয়েতিং এর মা দুজনকে বকাবকি করতে শুরু করে। ওই সময় এক দাসী এসে বলে, আমি একজন মেয়ের কথা জানি, সে ফুলের বিষয়ে খুব ভালো জানে, তাকে এনে দেখলে কেমন হয়? তার নাম হলো ম্যাং। এটা শুনে মুরান বলে, হ্যাঁ, ম্যাং সত্যি অনেক ভালো একটা মেয়ে। ইয়েতিং একদম অবাক হয়ে বলে, তুমি ওর সঙ্গে কবে দেখা করলে? ইয়েতিং এর সন্দেহ হয় যে ম্যাংই হয়তো ওই ফুলের সঙ্গে কিছু করেছে, কারণ তার কাছ থেকে ইয়েতিং সেই ফুল এনেছিল। একটু সেখানে চলে আসে।
ম্যাং দাদিকে দেখে বলে, ফুলের কারণে আপনার শরীরে র্যাশ দেখা দিয়েছে, কারণ এই ফুলে হয়তো আপনার অ্যালার্জি আছে। সে তাকে একটা মলম লাগিয়ে দেয়, যার ফলে দাদির অ্যালার্জি ভালো হয়ে যায়। দাদি খুশি হয়ে ম্যাংকে তাদের প্রাসাদে ফুল বিক্রি করার জন্য তাকে অফার করে। মুরান ভীষণ খুশি হয়, তবে ইয়েতিংয়ের ম্যাংয়ের উপর সম্পূর্ণ সন্দেহ ছিল। এরপর আমরা দেখতে পাই আনলে মানে ম্যাং ইয়েতিনের কাছে আসছে। সে একেবারে তার কাছে চলে আসে আর তাকে কিস করতে চায়। ওই সময় ইয়েতিনের ঘুম ভেঙে যায়। আসলে এটা ছিল ইয়েতিনের স্বপ্ন। তবে সে এতে প্রচন্ড ভয় পেয়ে যায় আর দৌড়ে বাইরে আসে। এরপর সে আগের স্মৃতি মনে করতে থাকে। তার মনে পড়ে ওই সময় ইয়েতিং আনলেদের বাড়িতে আনলেকে খোঁজার জন্য গিয়েছিল। এক সৈনিক তার হাতে আনলের হেয়ারপিন দেয় আর বলে এই হেয়ারপিন যার ছিল সেও আগুনে পুড়ে মারা গেছে। ইয়েতিং এতে ভীষণ কষ্ট পায়। বর্তমানে ইয়েতিং নিজেকে বলে, আনলের জায়গায় আমার মনে আর কেউ আসতে পারবে না। এরপর আমরা দেখি ম্যাং চলে যাচ্ছিল, তখন ইয়েতিং তাকে ধরে ফেলে আর বলে, বলো তুমি কে, আর কেন তুমি আমাকে ওই ফুল দিয়ে ফাঁসাতে চেয়েছিলে? ম্যাং বলে, আমি আপনাকে ফাঁসাতে চাইনি, আর আমি আপনাদের বাড়িতে কারো ক্ষতি করার জন্য আসিনি। সে ইয়েতিংকে সিরিয়াস করতে চায়, তবে ওই সময় ইয়েতিং তাকে সরিয়ে দেয় আর বলে, আজ পর্যন্ত কোনো মেয়ে আমার এত কাছে আসার সাহস করেনি। ইয়েতিং সেখান থেকে চলে যায়। এরপর আমরা মুরানকে দেখি যে কিনা বাড়ির বাইরে ম্যাংয়ের জন্য দাঁড়িয়েছিল। ম্যাং সেখানে আসলে মুরান তাকে তার হাত গরম রাখার জন্য একটা হটপটের মতো কিছু একটা দেয় আর তার গায়ে একটা গরম কাপড় পরিয়ে দেয়। এরপরে সে বলে, যদি তোমার কখনো কিছুর প্রয়োজন হয় তুমি সরাসরি আমার কাছে চলে এসো। এরপরে ম্যাং যায় তার বর্তমান বাড়িতে, মানে যেখানে এখন সে থাকে। সেখানে গিয়েই সে তার বাড়ি পুড়িয়ে ফেলে, যাতে এই বাহানায় সে জেনারেলদের বাড়িতে অর্থাৎ ইয়েতিংদের বাড়িতে এসে থাকতে পারে। সে মনে মনে বলতে থাকে, ইয়েতিং তুমি আমার পরিবারের সঙ্গে যা করেছো তার ফল তোমাকে পেতে হবে। একটু পরেই ম্যাং অজ্ঞান হয়ে যায়, কারণ তোমরা তো বুঝতেই পারছো আগুন দেখে এখনো ম্যাং ভয় পায়। তবে তখনই মুরান এসে তাকে ধরে ফেলে। এরপর আমরা দেখতে পাই মুরান ম্যাংকে তার নিজের ঘরে এনে রেখেছে। ম্যাংয়ের জ্ঞান ফিরলে সে দেখতে পায় মুরান তার জন্য ওষুধ নিয়ে এসেছে। মুরান তাকে বলে, ডাক্তার বলেছে তুমি অনেক অসুস্থ, তাই তুমি এখানেই থাকো। তুমি চিন্তা করো না, এটা আমার ঘর, এখানে তোমার কোনো অসুবিধা হবে না। আমি অন্য জায়গায় থাকবো, তবে আমি এই ঘরটাকে তোমার পুরনো ঘরের মতো সাজিয়েছি, যাতে তুমি শান্তিতে এখানে থাকতে পারো। ম্যাং এতে ভীষণ খুশি ছিল, কারণ সে তো এটাই চেয়েছিল। এই সবকিছু আড়াল থেকে ইয়েতিং দেখছিল, আর সে বুঝতেও পারে হয়তো ম্যাংয়ের অন্য কোনো মোটিভ আছে। পরদিন মুরান তীর প্র্যাকটিস করছিল, তবে তার তীর একটাও নিশানা মতো লাগে না। তখন সেখানে ইয়েতিং আসে আর তাকে সুন্দর করে তীর চালাতে সাহায্য করে। এদিকে কিছু দাসীরা ম্যাংয়ের ঘরে আসে আর মুরানের আদেশ করা সব জিনিস ম্যাংয়ের ঘরে রেখে যায়। একটু পরে মুরানও ম্যাংয়ের কাছে আসে। সে তাকে বলে, তুমি সবসময় শীতের কাপড় পরে থাকো, নয়তো তোমার ঠান্ডা লেগে যাবে আর তুমি অসুস্থ হয়ে যাবে। ম্যাং দেখতে পায় দূর থেকে ইয়েতিং তাদের দুজনকে দেখছে, তাই সে ইচ্ছে করে মুরানের চুল সরিয়ে দেয়। একটু পরেই সেখান দিয়ে দুজন দাসী যাচ্ছিল আর তারা বলতে থাকে, দেখবে একদিন মিস ম্যাং এই জায়গার মালকিন হয়ে যাবে। তারা কথা বলতে বলতে তাদের হাত থেকে একটা ফুলদানি পড়ে যায়। তখনই বাড়ির বাটলার এসে বলে, তোমরা অন্যমনস্ক হয়ে কাজ করছো, এই মাসে তোমাদের স্যালারি তোমরা পাবে না। পাশ থেকে ইয়েতিং বলে, না এরকমটা করো না। এতে তো সেই দাসীরা তাকে ধন্যবাদ দিতে থাকে। তবে তখন ইয়েতিং বলে, এদেরকে বিক্রি করে দাও। মানে বুঝতেই পারছো ইয়েতিং একেবারেই নির্দয় একজন মানুষ। রাতের বেলা ইয়েতিং ম্যাংয়ের ঘরে যায়, তবে ম্যাং আগেই তার গলায় নিজের হেয়ার পিন ধরে। ইয়েতিং বলে, তুমি কি আমাকে মারতে এসেছো? ম্যাং বলে, আমি কেন আপনাকে মারতে আসবো? আমি তো আপনাকে পছন্দ করি। তবে আপনি কেন আমাকে এত সন্দেহ করেন? আমি আপনাকে পছন্দ করি বলেই এখানে এসেছি, কিন্তু আপনি সবসময় আমার থেকে দূরে দূরে থাকেন। এই জন্য আমি আপনার ভাইয়ের সঙ্গে বেশি কথা বলি, যাতে আপনার হিংসা হয়। এগুলো বলতে বলতেই ম্যাং ইয়েতিনের ঘাড়ের সেই জায়গাতে টাচ করে যেখানে সেই বিষ স্থাপন করা ছিল। সেখানে টাচ করার সাথে সাথে ইয়েতিং একদম অন্যমনস্ক হয়ে যায়। সে ধীরে ধীরে ম্যাংয়ের কাছে আসতে থাকে। এক সময় সে তাকে কিস করতে যাবে, এমন সময় সে এক মহিলার চিৎকার শুনতে পায়। এতে ইয়েতিং এর জ্ঞান ফিরে আসে আর সে দৌড়ে সে ঘরে যায়। সে দেখতে পায় তার মা চিৎকার করছে। তার মা বলছে, আমি সেই মহিলার আত্মাকে দেখেছি। আমি তোমাকে বলছি, তুমি আমার কথা বিশ্বাস করো, এই বাড়িতে ভূত আছে। ইয়েতিং তাকে বলে, মা আপনি একজন জেনারেলের স্ত্রী, ওই মহিলা আপনাকে কি করতে পারবে? উনি বেঁচে থাকতেই কিছু করতে পারেনি, এখন কি করবে? আপনার ভালোর জন্য যা করতে হয় আমি তাই করেছি, দয়া করে আপনি এগুলো বিষয় ভাবা বন্ধ করুন। তার মা তখন বলে, হ্যাঁ ঠিক বলেছ, যতক্ষণ তুমি আমার সাথে আছো ততক্ষণ আমার কিছুই হবে না। এদিকে আমরা মুরানকে দেখি যে কিনা ম্যাংয়ের কথা ভাবছিল। সে ভাবতে যেদিন সে অজ্ঞান অবস্থায় ম্যাংকে পেয়েছিল, তখন সে তার হার্টবিটে কিছু অদ্ভুত ধরনের জিনিস দেখেছিল, যেরকমটা সে আগে কখনোই দেখেনি, বা এরকম সে আগে কখনো শোনেওনি। এদিকে আমরা ম্যাংকে দেখি যার কাছে তার দাসী এসে বলে, ইয়েতিং এর মা বাড়িতে একটা অনুষ্ঠানের আয়োজন করেছে, কারণ তার কাছে মনে হয় যে তার ঘরে ভূত আছে। সত্যি কি ভূত হয়?
ম্যাং বলে, না, কোনো ভূত হয় না। হয়তো উনি অতীতে এমন কোনো কাজ করেছেন যার অনুশোচনা তাকে এরকম ভাবে কষ্ট দিচ্ছে। এরপরে আমরা মুরানকে দেখি। ম্যাং তাকে দেখে খুশি হয়ে একটু হাসে। মুরান তাকে হাসতে দেখে বলে, তুমি হাসলে খুব সুন্দর লাগে, তুমি সবসময় হাসি খুশি থাকবে, তোমার হাসি বাগানের সব ফুলের চাইতেও সুন্দর। মুরান ম্যাংয়ের কাছে আসলে ম্যাং তাকে একটা ফুল দেখিয়ে বলে, তুমি জানো এই ফুলের মানে কি? এই ফুলের মানে হলো জন্ম জন্মান্তরের ভালোবাসার প্রতীক। মুরান বলে, তাহলে তো এটা পৃথিবীর সবচেয়ে সুন্দর জিনিস, আমি তোমাকে পৃথিবীর সবচেয়ে সুন্দর জিনিসগুলো দিতে চাই। এগুলো শুনে ম্যাং কিছুটা অবাক হয়। সে পড়ে যেতে চাইলে মুরান তাকে ধরে ফেলে। ম্যাং তখন কিছুটা অকওয়ার্ড হয়ে সেখান থেকে চলে যেতে চাইলে মুরান তাকে বলে, আমি সারা জীবন তোমাকে এভাবে আগলে রাখবো। এতে ম্যাং আরো বেশি অবাক হয়ে যায়। তখনই তারা ইয়েতিং এর মায়ের চিৎকার শুনতে পায়। মুরান এরপর সেই দিকে যেতে থাকে। এদিকে ইয়েতিং এর মা ইয়েতিংকে বলছিল, আমার শুধু সেই দিনের কথা মনে পড়ছে যেদিন আমি মুরানের মাকে মেরেছিলাম। আমি কিভাবে তাকে মেরেছি আমার শুধু এগুলোই মনে পড়ছে। মুরান আড়াল থেকে এগুলো শুনে ভীষণ কষ্ট পায়। সে কোনোদিন কল্পনাও করেনি যে তার সৎ মা অর্থাৎ ইয়েতিং এর মা তার মাকে মেরেছে। ম্যাং এর প্ল্যান এখানে সাকসেসফুল ছিল, কারণ ম্যাং এটাই চেয়েছিল যে মুরান সত্যিটা জানুক। তবে আবার মুরানের জন্য তার খারাপ লাগছিল, কারণ মুরান অনেক সহজ সরল। পরদিন ম্যাং মুরানের কথাই ভাবছিল। তখন তার মনে পড়ে সে যখন ছোট ছিল তখনই ইয়েতিং তার সকল লোকজন নিয়ে তার পুরো পরিবারকে আটক করে নিয়েছিল। ম্যাংয়ের বাবা তাকে বলে, তুমি এরকমটা কি করে করতে পারো? আমি তোমাকে এত ভালোবেসেছি, নিজের ছেলের মতো দেখেছি, এমনকি নিজের মেয়ের সঙ্গে তোমার বিয়ে ঠিক করেছি। তুমি কি ভাবছো আমাকে মেরে ফেললেই রাজকুমার তোমাকে ভালোবাসবে? তবে ইয়েতিং একটা কথারও জবাব দেয় না, আর উল্টো তাদের সবাইকে মেরে ফেলে। ম্যাং এসব কিছুই দেখছিল। তবে এরপর বাড়িতে যখন আগুন লাগিয়ে দেওয়া হয়, সেই আগুনে পুড়ে ম্যাংয়ের চেহারা নষ্ট হয়ে যায়। ম্যাং এগুলো কথা বলছিল আর বলছিল, ওর জন্যই আমার এত ভয়ঙ্কর বিষ নিজের শরীরে নিতে হয়েছে। ওই বিষের কারণে ম্যাংয়ের শরীরে অনেক বেশি ব্যথা করছিল। আর আমরা জানতে পারি পূর্ণিমা রাতে ওই বিষ আরো বেশি অ্যাক্টিভ হয়ে যায়। তবে ম্যাং ভাবতে থাকে যে কোনো মূল্যে আজ রাতে ইয়েতিং এর কাছ থেকে তার কিছু প্রমাণ নিয়ে আসতে হবে, কারণ তার হাতে বেশি সময় নেই। সে দাসীকে কিছু ফুল আনার জন্য ভেতরে যেতে বলে। দাসী ভেতরে গেলে ম্যাং যখনই উঠে দাঁড়াতে চায় তখন সে পড়ে যেতে চায়। ওই সময় ইয়েতিং এসে তাকে ধরে ফেলে। আর আমরা দেখতে পাই ইয়েতিং এর একজন সৈনিক ম্যাং এর ঘরের জিনিসপত্র তল্লাশি করছিল। ম্যাং জিজ্ঞেস করে এসবের মানে কি। ইয়েতিং বলে, আমাদের বাড়িতে কেউ মল্লিকা ফুল নিয়ে এসেছে, যেই ফুল আমাদের বাড়িতে আনা নিষেধ। সৈনিক এসে ইয়েতিং এর কানে কানে বলে যে এখানে কিছুই নেই। ম্যাং বলে, আমি কোনো মল্লিকা ফুল আনিনি। ইয়েতিং সেখান থেকে চলে আসে। রাতের বেলা আমরা বাড়ির অনুষ্ঠান দেখতে পাই, যেখানে একজন তান্ত্রিক ভূত তাড়ানোর জন্য কিছু মন্ত্র পড়ছিল। ম্যাং প্রমাণ খোঁজার জন্য এখান থেকে চলে যাচ্ছিল, তবে তাকে যেতে ইয়েতিং দেখে ফেলে। তাই সেও তার পেছন পেছন যেতে থাকে। কিন্তু একটু দূরে যেতেই ম্যাংকে মুরান ধরে ফেলে আর তাকে নিয়ে আবার অনুষ্ঠানে চলে আসে। মুরান এমনটা করেছে যাতে ম্যাং কোনো কিছুতে ভয় না পেয়ে যায়। এরপর আমরা তান্ত্রিককে দেখতে পাই যে নাচতে নাচতে হঠাৎ থেমে যায়। আর এরপর ইয়েতিং এর মায়ের কাছে আসতে থাকে আর তাকে বলতে থাকে, তুমি আমাকে কিভাবে মারতে পারলে? আমি তোমাকে এত বিশ্বাস করেছিলাম। এগুলো শুনে ইয়েতিং এর মা তো আরো ভয় পেয়ে যায়। তবে তখনই ইয়েতিং এসে তান্ত্রিকের গলায় অস্ত্র ধরে বলে, আপনি আমার মাকে এগুলো কি বলছেন? সে লোক তখন ভয় পেয়ে যায়। সে বলে, আরে আমি কি বলেছি? আমার তো কিছু মনে পড়ছে না, এইমাত্র কি হয়েছে আমার কিছুই মনে নেই। ইয়েতিং তাকে বলে, নাটক করা বন্ধ করুন, আমি জানি আপনি ইচ্ছে করে এগুলো করেছেন, হয়তো কেউ আপনাকে এনেছে। তান্ত্রিক বলে, বিশ্বাস করুন আমার কিছুই মনে নেই। এরপরে তান্ত্রিককে ভেতরে নিয়ে যাওয়া হয়। মুরানের দাদি তান্ত্রিককে জিজ্ঞেস করে, আপনি এগুলো কেন বলেছেন? তান্ত্রিক আবারও একই কথা বলে। সে বলে, আমি তো এখানে মন্ত্র পড়ছিলাম, কিন্তু এরপর কি হয়েছে আমার কিছু মনে নেই। মুরানের দাদি এমনিতেই ইয়েতিং এর মায়ের উপর অনেক রেগেছিল, আর তার এসব উল্টাপাল্টা কাজ দেখে বাড়িতে তান্ত্রিক আনা দেখে তার আরো বেশি রাগ উঠে যায়। ইয়েতিং এর মাকে সে বাড়ি থেকে বের করে দিতে বলে। ইয়েতিং দাদিকে না করে, তবে তার দাদি তখন তাকে অনেকগুলো আজে বাজে কথা শুনিয়ে দেয়। এদিকে আমরা ম্যাংকে দেখি যার অবস্থা খুবই খারাপ ছিল, তার সারা শরীরে যন্ত্রণা হচ্ছিল। ওই সময় ইয়েতিং তার কাছে আসে। ইয়েতিং বলে, আমি জানি তুমি এগুলো করেছো, তুমি ওই তান্ত্রিককে এসব শিখিয়েছো, তুমি আমার মাকে মল্লিকা ফুলের গন্ধ শুকিয়েছো, যার কারণে আমার মায়ের অতীত আরো বেশি মনে পড়েছে। ম্যাং বলে, এখন তুমি কি করবে? আমাকে মেরে ফেলবে? ইয়েতিং বলে, না। ম্যাং বলে, কেন? তুমি তো সব জেনেই গেছো যে সবকিছু আমি করেছি। ইয়েতিং বলে, আমি শুধু জানতে চাই তুমি আমার মায়ের সঙ্গে এরকম কেন করেছো? সে তোমার কি করেছে? ম্যাং বলে, কারণ তোমার মা কোনো ভালো মানুষ নয়, সে একটা দাসী ছিল। তবে সেখান থেকে সে জেনারেলকে ফাঁসিয়ে তাকে বিয়ে করেছে, আর জেনারেলের বাড়ির বউ হয়ে গেছে। কিন্তু আজ আবারও তাকে বাড়ি থেকে চলে যেতে হচ্ছে। এটা শুধুমাত্র তোমার মায়ের কর্মফল, এতে আমার কিছুই নেই। এসব বলতে বলতে ম্যাং ইয়েতিংকে সিরিয়াস করতে চাইছিল, তবে ইয়েতিং তাকে সরিয়ে দিয়ে
সেখান থেকে চলে যায়। ম্যাংয়ের শরীর অনেক বেশি খারাপ ছিল। ম্যাং এরপর ধীরে ধীরে মুরানের ঘরে যায়। মুরান তার অবস্থা দেখে তাকে নিজের বিছানায় নিয়ে আসে। হঠাৎ করেই মুরানের ম্যাংয়ের পোশাক দেখে ছোটবেলার স্মৃতি মনে পড়ে, যেখানে সে একটি মেয়ের সঙ্গে ছিল যে এরকম পোশাক পরেছিল। মুরান মনে করতে পারে না যে সেই মেয়েটা কে ছিল। ম্যাং একটু সুস্থ হলে মুরান আর সে একসঙ্গে বাইরে যায়। মুরান ম্যাংকে একটা হেয়ার পিন পরিয়ে দেয়। ম্যাংয়ের তখন ছোটবেলার কথা মনে পড়ে, যখন ইয়েতিন তাকে হেয়ার পিন পরিয়েছিল। ম্যাং বলে, তুমি আমাকে হেয়ার পিন কেন দিলে? মুরান বলে, এই হেয়ার পিনটা আমার মায়ের। মা আমাকে বলেছিল যে মেয়েকে আমার পছন্দ হবে তাকে যেন আমি এই হেয়ার পিনটা পরিয়ে দিই। এটা দেখে ম্যাং অনেক বেশি অবাক হয়। সে সেই হেয়ার পিন খুলে ফেলতে চায়, তবে মুরান তার হাত ধরে বলে, আমি মিথ্যা কথা বলেছি। আমি যখনই কোনো সুন্দরী মেয়ের সঙ্গে দেখা করি তাদেরকে আমি কোনো না কোনো উপহার দিই, তাই আমি তোমাকে হেয়ার পিনটা দিলাম। এরপরে পরের দিন মুরান ইয়েতিং এর কাছে যায়। ইয়েতিং বলে, তুমি কি আমাকে ঘৃণা করো? মুরান বলে, তোমার মা আমার সঙ্গে যেটা করেছে এই জন্য তোমার মাকে হয়তো আমি সারা জীবন ঘৃণা করব, কিন্তু তোমার সঙ্গে আমার সম্পর্ক একটু বদলাবে না। তুমি আজীবন আমার বড় ভাই ছিলে, থাকবে। এরপর আমাদের তাদের ছোটবেলার একটা সিন দেখানো হয়, যেখানে মুরান অনেক বেশি কান্না করছিল, কারণ সে এত তীর প্র্যাকটিস করে অথচ একটা তীর ঠিক মতো জায়গায় লাগে না। ইয়েতিং তখন তাকে সান্ত্বনা দেয়। তখন থেকে ইয়েতিং তাকে সব সময় সবকিছুতে হেল্প করে। বর্তমানে মুরান ম্যাংয়ের ব্যাপারে ইয়েতিংকে বলতে থাকে। সে বলে যে সে ম্যাং অর্থাৎ আনলেকে ভালোবাসতে শুরু করেছে। এটা শুনে ইয়েতিং একেবারে হতবাক হয়ে যায়। রাতের বেলা মুরান একটা ব্রথালে আসে, যেখানে আরো অনেক সম্ভ্রান্ত ঘরের লোকেরা ছিল। তারা সবাই এখানে মুরানের মা আর ইয়েতিং এর মাকে নিয়ে কথা বলছিল। মুরান তাদের সঙ্গে হাসাহাসি করছিল, তবে তাদের কথাগুলো তার খুব খারাপ লাগতে থাকে। হাজার হলেও তারা তার পরিবার নিয়ে কথা বলছে। এরপর আমরা বাড়িতে ইয়েতিংকে দেখি যে একা বসেছিল। তখনই ম্যাং তার মুখ ঢেকে সেখানে আসে। সে ইয়েতিং এর একদম কাছে চলে আসে, নিজে ড্রিঙ্ক করে, ইয়েতিংকে ড্রিঙ্ক করায়, আর এরপর তাকে কিস করতে শুরু করে। আর এই সব কিছুই আড়াল থেকে মুরান দেখে ফেলে। মুরানের এগুলো এত খারাপ লাগে যে সে বাইরে গিয়ে দাঁড়িয়ে থাকে। তখনই ম্যাং সেখানে চলে আসে। মুরান রাগের কণ্ঠে তাকে বলে, আমি তোমাকে যে হেয়ার পিন দিয়েছি তুমি সেটা কেন পরোনি? ম্যাং এই কথার কোনো উত্তর দিতে পারে না, কারণ সে সেই হেয়ার পিনটা খুঁজে পাচ্ছে না। মুরান মন খারাপ করে বলতে থাকে, বড় পরিবারে জন্ম হয়ে কি পাওয়া যায়? নিজের মন মতো কিছুই করা যায় না। সবকিছুর জন্য আমাদের কারো না কারো আদেশের উপর চেয়ে থাকতে হয়। ম্যাং তাকে বলে, এভাবে তো তাহলে তুমি কোনোদিনও নিজের মতো করে বাঁচতে পারবে না। আমি যদি তোমাকে বলি একটা ফুল তোমার হাতে রেখে দিতে, তুমি সেই ফুল হাতে নিয়ে কতদিন থাকতে পারবে? একদিন, 2 দিন, 3 দিন, তারপর কি তুমি ক্লান্ত হয়ে যাবে না? দায়িত্বের বোঝাও এমনই। জীবনে যদি শুধু দায়িত্বই পালন করতে থাকো তাহলে তুমি অন্য কিছুই করতে পারবে না। সে মনে করে ছোটবেলায় একবার সে তার মাকে জিজ্ঞেস করেছিল যে, মা তুমি আমার নাম আনলে কেন রেখেছো? তার মা বলে, কারণ আমি চাই তোমার জীবন অনেক সুন্দর হোক, তোমার উজ্জ্বল একটা ভবিষ্যৎ হোক। তবে আনলের জীবনে এমন কিছুই হয়নি। মুরান তাকে বলে, তুমি ঠিক বলেছো, দায়িত্বের জেরে থাকলে আমি কোনো কিছুই পাবো না। তাই এবার আমি আমার মনের কথা শুনতে চাই, আমি তোমাকে বিয়ে করতে চাই। ম্যাং একদম চুপ হয়ে যায়, সে একটা কথাও বলে না। এরপর পরদিন সকালের সিন দেখানো হয়, যেখানে ইয়েটিং এর ঘুম ভাঙলে তার মনে পড়ে কাল রাতে ম্যাং যেন তার কাছে এসেছিল। সে কোনো কিছু বুঝতে পারে না এটা কি স্বপ্ন ছিল নাকি সত্যি ছিল। তখনই সে বিছানায় একটা হেয়ার পিনের ভাঙা একটা অংশ পায়। সে বুঝতে পারে এটা ম্যাংয়ের। সে সরাসরি গিয়ে ম্যাংকে জিজ্ঞেস করে কাল রাতে ম্যাং তার ঘরে এসেছিল কিনা। কিন্তু ম্যাং তাকে বলে, আপনি এগুলো কি বলছেন? আমি কিছুই বুঝতে পারছি না। আসলে ম্যাং তো তার ঘরে গিয়েছিল, কিন্তু খুবই অল্প সময়ের জন্য। ইয়েতিংয়ের তো রাগ হতে থাকে, সে ম্যাংয়ের হাতে জোরে চাপ দেয়। তবে এরপর সে চলে যায়। ম্যাং ঘরে গিয়ে তার বাবা মার কথা মনে করে আর তাদেরকে বলে যে খুব তাড়াতাড়ি সে তার প্রতিশোধ নিয়ে নেবে। একটু পরে ম্যাংয়ের দাসী ম্যাংকে বলে যে আবারও একটা পূর্ণিমার রাত গেল, আপনার শরীরের এখন কি অবস্থা? ম্যাং বলে তার শরীরে ব্যথা অনেক কম ছিল। হতে পারে ইয়েতিং তাকে একটু একটু পছন্দ করতে শুরু করেছে, এই কারণে তার শরীরে ওই বিষের ব্যথা কমতে শুরু করেছে। এমনটা যদি হয় তাহলে খুব তাড়াতাড়ি ইয়েতিংকে তার প্রেমে আরো ভালো করে পড়াতে হবে। এরপরে ম্যাং গোসল করছিল, তখন হঠাৎ করেই মুরান সেখানে চলে আসে। ম্যাং বাইরে আসলে মুরান তাকে বলে যে সে তার জন্য একটা ওষুধ নিয়ে এসেছে, কারণ আগের বার রাতে সে ম্যাংকে অসুস্থ থাকতে দেখেছে, তাই সে তার জন্য ব্যথা কমানোর একটা ওষুধ নিয়ে এসেছে। যেটা দেখে ম্যাং অনেক খুশি হয়, কারণ মুরান সত্যি মন থেকে তাকে পছন্দ করে। ওষুধ খাওয়ার পরেই ম্যাং ঘুমিয়ে পড়ে। তাকে ঘুমাতে দেখে মুরান তাকে কিস করতে চায়, তবে এরপর সে তার কপালে কিস করে চলে যায়। পরদিন ইয়েতিং এর কাছে তার সৈনিক এসে বলে যে মুরান ম্যাংকে বিয়ে করতে চায়, আর এই কথা সে তার বাবাকে বলছে। এটা শুনে মুরান দৌড়ে সেখানে যায় আর বলে, বাবা দয়া করে মুরানের এই ইচ্ছা আপনি পূরণ করবেন না, কারণ সে এখনো অনেক ছোট, তার বিয়ে করার বয়স হয়নি। তার বাবা এতে আরো রেগে যায়।
যে এক এক ছেলে এক এক কথা বলছে। এমনিতেই সে অনেক ঝামেলায় পড়ে আছে। সে রাগ করে সেখান থেকে চলে যায়। ইয়েতিং মুরানকে বলে, আমি তোমাকে আবারও বলে দিচ্ছি, তুমি কিন্তু মেংকে বিয়ে করতে পারবে না। মুরান বলে, আমি মেংকে বিয়ে করব, কারণ আমার তাকে পছন্দ। রাতের বেলা ইয়েতিং মেংয়ের কাছে আসে। সে মেংকে বলে, তোমার উপর অধিকার শুধু আমার আছে। মেং অবাক হয়ে বলে, কিসের অধিকার? ইয়েতিং বলে, ওই দিন রাতে তুমি ইচ্ছায় আমার কাছে এসেছিলে। কিন্তু মেং এবারও হেসে বলে, আপনি এসব কি বলছেন? ইয়েতিং বলে, আমি কোনোভাবেই মুরানের সঙ্গে তোমার বিয়ে হতে দেব না। মেং বলে, কেন? আপনি কি আমাকে পছন্দ করেন? ইয়েতিং কাছে এসে মেংকে উঠিয়ে সেখান থেকে নিয়ে যায়। সে তাকে এক জায়গায় বন্দি করে রাখে। অন্যদিকে মুরান মেংকে কোথাও খুঁজে পাচ্ছিল না। পরদিন জেনারেল আর মুরানের শিকারে যাওয়ার কথা ছিল, তবে বাটলার এসে বলে সারা বাড়িতে কোথাও মুরান নেই। ইয়েতিং বলে, হয়তো বাইরে গেছে। তার বাবা বলে, ঠিক আছে, তাহলে ওকে ছাড়াই শিকারে যাব, নয়তো দেরি হয়ে যাবে। এরপর তারা মুরানকে ছাড়াই চলে যায়। অন্যদিকে মুরান আসলে এসেছে মেং এর কাছে। সেখানে হঠাৎ করে অনেক লোকেরা চলে আসে। মুরান তাদের সবার সঙ্গে ফাইট করে। একসময় মুরান নিজেও ঘায়েল হয়ে যাচ্ছিল, তখন মেং এসে তাকে বাঁচিয়ে নেয়। এরপরে তারা বাইরে আসলে মেং মুরানকে কথা শোনাতে থাকে। সে বলে, তুমি এখানে কেন এসেছো? এখানে যদি তোমার কিছু হয়ে যেত? মেং তার জন্য চিন্তা করছে এটা দেখে মুরান অনেক খুশি হয়। আর সে বলে, তোমার জন্য চিন্তা হচ্ছিল, তবে আমি তোমাকে কথা দিচ্ছি, আমি সারা জীবন এভাবেই তোমাকে বাঁচাবো। মেং এতে ভীষণ খুশি হয়। তখনই হঠাৎ করে বৃষ্টি শুরু হয়ে যায়, আর তারা দুজন দৌড়ে দৌড়ে একটি ছাউনির নিচে আসে। এখানে মুরান বলে যে, তোমাকে বিয়ে করার জন্য আমি বাবাকে বলেছি। মেং, আমি সত্যি তোমাকে বিয়ে করতে চাই। তবে মেং মনে মনে ভাবতে থাকে, এখানে আমি শুধুমাত্র প্রতিশোধ নিতে এসেছি। যদিও মুরানকে আমি ব্যবহার করতে চেয়েছি, কিন্তু বিয়ে করে আমি ওর পুরো জীবনটাই নষ্ট করে দিতে পারবো না। সে কোনো উত্তর দিতে পারছিল না। মুরান তার কাছে আসলে সে তাকে কিস করতে চায়, তবে মেং সরে যায়। এদিকে আমরা ইয়েতিংকে দেখি, যার বুকে আঘাত লেগেছিল। তার বাবা অনেক টেনশন করছিল। সে বলে, আমার জন্য আমার ছেলের এই অবস্থা। তখন দেখা যায় তারা যখন শিকার করতে এসেছিল, তখন হঠাৎ করেই এক সন্ত্রাস তার বাবার উপর আক্রমণ করতে যায়। তবে ইয়েতিং তার বাবাকে বাঁচাতে যায়। ওই সময় সেই তীর তার গায়ে লেগে যায়। এদিকে মুরান মেং এর সঙ্গে দেখা করতে আসে, তবে মেং তার সঙ্গে দেখা করতে চায় না। মেং এর দাসী মুরানকে চলে যেতে বলে। মুরান রেগে দাসীকে বলে, আমি বাগানে ওর জন্য অপেক্ষা করছি। যদি ওর আমার সঙ্গে কথা বলতে ইচ্ছে হয় তাহলে ওকে আসতে বলো। আসলে সে তো জানে ভেতর থেকে মেং তার কথা অবশ্যই শুনছে। এরপরে দেখা যায় সত্যি মুরান বাগানে দাঁড়িয়ে আছে। সেখানে বৃষ্টি শুরু হয়ে যায়, তবে মুরান সেখানেই দাঁড়িয়ে থাকে। দাসী মেংকে বলে, উনি সত্যি আপনাকে ভালোবাসে, আপনার সেখানে একবার যাওয়া উচিত। তবে মেং কিছুতেই নিজেকে শান্ত করতে পারছিল না। একটু পরেই দেখা যায় সে মুরানের কাছে গেছে। মুরান বলে, তুমি তো আমাকে পছন্দ করো না, তাহলে এখানে আসলে কেন? সে বলে, আমি জানি এই সবকিছুর পেছনে রয়েছে ইয়েতিং। তুমি ইয়েতিং এর জন্য আমাকে বিয়ে করতে রাজি হচ্ছ না, তাই না? আমাকে বলো, ওর সঙ্গে তোমার কি শত্রুতা? কিন্তু মেং বলে, ওর সঙ্গে আমার কোনো শত্রুতা নেই। মেইন কথা হলো আমি ওকে বিয়ে করব, কারণ এখন ওর কাছেই ক্ষমতা রয়েছে, আর আমার ক্ষমতার প্রয়োজন। মুরান এই কথা কিছুতেই বিশ্বাস করতে চায় না। তবে মেং বলে, তুমি বিশ্বাস করো আর না করো, কিন্তু এটাই সত্যি। মুরান জোর করে মেংকে কিস করতে শুরু করে, তবে মেং তাকে ধাক্কা দিয়ে সরিয়ে দেয়। এরপর তাকে বলে, আমার শুধুমাত্র পাওয়ারফুল লোক পছন্দ, তাই বিয়ে আমি ইয়েতিংকেই করব। সে সেখান থেকে চলে যায়। মুরান ভেতরে ভেতরে একেবারে ভেঙে যায়। এদিকে ইয়েতিং এর অবস্থা খুবই খারাপ ছিল। তার বাবা অ্যানসেস্ট্রাল হলে বসে ইয়েতিং এর জন্য প্রার্থনা করছিল, কিন্তু হঠাৎ করেই একজন লোক এসে বলে ইয়েতিং এখন ভালো আছে। তার বাবা অনেক অবাক হয়ে যায়, কারণ ইয়েতিং এর গায়ে যে আঘাতটা লেগেছিল সেই তীরে বিষ লাগানো ছিল। বিষের ওষুধ পাওয়া যায়নি, তাহলে সে সুস্থ কি করে হয়ে গেল? আসলে তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো, ইয়েতিং এর শরীরে আগে থেকেই আর একটা বিষ ছিল। এই কারণে হয়তো তার শরীর আবার রিকভার হয়ে গেছে। এদিকে মুরান তার এক লোককে বলে, দাদিকে গিয়ে খবর দাও যে আমার উপর চরম আক্রমণ হয়েছে, আর আক্রমণ করেছে আমার ভাই ইয়েতিং। আক্রমণে আমার এক পায়ে অনেক বড় আঘাত লেগেছে। সৈনিক চলে গেলে মুরান নিজেই চাকু দিয়ে তার পায়ের উপর আঘাত করে দেয়। এরপর আমাদেরকে একটা ফ্ল্যাশব্যাক দেখানো হয়, যেখানে আমরা জানতে পারি এক সৈনিক এসে মুরানকে বলছে ম্যাগের শরীরে একটা বিষ পাওয়া গেছে, আর ইয়েতিং তাকে কিডন্যাপ করে নিয়ে গেছে। এখানে মুরান ভেবেছে ইয়েতিং হয়তো ম্যাগের শরীরে বিষ দিয়ে তাকে কিডন্যাপ করে তাকে বিয়ে করার জন্য রাজি করিয়েছে। এই কারণে সেই ইয়েতিংকে শাস্তি দেওয়ার জন্য দাদিকে এসব মিথ্যা কথা বলেছে, আর নিজেকেও আঘাত করেছে। তবে দাদি এসে যখন মুরানের এই অবস্থা দেখে, তখন সেই ইয়েতিং এর উপর প্রচন্ড রেগে যায়, আর সে মুরানকে বলে এই বিষয়ে সে মুরানের বাবার সঙ্গে কথা বলবে। পরদিন মেংকে দেখানো হয়, যাকে তার দাসী এইসব খবর দিলে মেং বুঝতে পারে এই কাজ মুরান ইচ্ছে করে করেছে। তার একটা বিষয় ভেবে খারাপও লাগতে থাকে যে মুরান তাকে সত্যিই ভালোবাসে। তাকে পাওয়ার জন্য সে তার ভাইয়ের বিরুদ্ধে যাচ্ছে, তবে সে মুরানের জীবনটা নষ্ট করতে চায় না।
এরপর আমরা ইয়েতিংকে দেখতে পাই, যাকে কিনা শাস্তি হিসেবে সেন্ট্রাল হলে হাঁটু গেড়ে বসে থাকার জন্য বলা হয়েছে। ইয়েতিং এখনো অনেক বেশি অসুস্থ ছিল। সে তার আর মুরানের ছোটবেলার কথা মনে করতে থাকে। সে ভাবতে পারে না মুরান কেন তার নামে এত বড় মিথ্যা কথাটা বলল। তখনই ম্যাং সেখানে আসে। ইয়েতিং বলে, তুমি এখানে কি করছো? দুনিয়ার সবাই আমাকে তাদের কাছ থেকে দূরে সরিয়ে দিতে চায়। কেউ আমাকে পছন্দ করে না, আমার ছায়াও কেউ দেখতে চায় না। তাহলে তুমি কেন আমার কাছে এসেছো? তবে ম্যাং কোনো কথা না বলে তাকে ওষুধ লাগিয়ে দিতে চায়। ইয়েতিং ধাক্কা দিয়ে তাকে সরিয়ে দেয়। তারপরও ম্যাং বেহায়ার মতো আবারও এসে ইয়েতিংকে ওষুধ লাগিয়ে দেয়। একটু পরে ইয়েতিং অজ্ঞান হয়ে যায়। পরদিন যখন ইয়েতিং এর জ্ঞান ফেরে, তখন সে তার কাছে ম্যাংকে দেখতে পায়। সে কল্পনা করে ছোটবেলায় সে আর আনলে যখন একসাথে থাকতো, তখন আনলে ইয়েতিংকে ওষুধ খেতে দিলে ইয়েতিং খেতে চাইতো না, কারণ ওষুধ অনেক বেশি তিতা লাগতো। তবে আনলে তাকে একটা মিষ্টি ফল খাওয়াতো আর এরপর ওষুধ খাওয়াতো, যাতে তিতাটা একটু কম লাগে। বর্তমানে ম্যাং ইয়েতিং এর জন্য ওষুধ বানায়। ইয়েতিং ওষুধটা খেয়ে নেয় আর সে শুধু ম্যাংকেই দেখতে থাকে। একটু পর সে শুয়ে পড়ে। তখন ম্যাং বাইরে চলে আসে। বাইরে মুরান দাঁড়িয়েছিল। মুরান বলে, এখন ইয়েতিনের চাইতে আমার ক্ষমতা বেশি। ইয়েতিং সব দিক থেকেই তার ক্ষমতা হারিয়ে ফেলেছে। তোমার ক্ষমতা পছন্দ না? তোমার জন্যই আমি এসব কিছু করেছি। ম্যাং কোনো উত্তরই দেয় না। মুরান বলে, তুমি হয়তো জানো না, বাবা ইয়েতিং ভাইয়া আর রাজকুমারীর বিয়ে ঠিক করেছে। রাজকুমারী খুবই অহংকারী মেয়ে। সে যদি তোমাকে ইয়েতিং ভাইয়ের আশেপাশেও দেখে, তাহলে আমি জানি না সে তোমার সঙ্গে কেমন ব্যবহার করবে। ম্যাং তারপরও কোনো উত্তর না দিয়ে সেখান থেকে চলে আসে। এরপর ম্যাং ইয়েতিং এর জন্য ওষুধ বানাচ্ছিল। ম্যাং এর বারবার শুধু মুরানের কথাই মনে পড়ছিল। মুরান তাকে কত ভালোবাসে, তার জন্য কত কিছু করেছে। তবে ম্যাং শুধুমাত্র প্রতিশোধ চায়। এখন ইয়েতিং তাকে একটু পছন্দ করতে শুরু করেছে। সে প্রতিশোধের খুব কাছে। এখন সে কি করে ইয়েতিংকে ছেড়ে মুরানের কাছে আসবে? এরপরে ম্যাং ইয়েতিংকে ওষুধ খাওয়াতে থাকে। ইয়েতিং ম্যাং এর ব্যবহারে ভীষণ খুশি ছিল। সে বলে, কোনোদিন কেউ আমার এত যত্ন করেনি। সে মনে করে ছোটবেলায় প্রায় তাকে শাস্তি পেতে হতো। তুষার ভরা রাতে ঘন্টার পর ঘন্টা তাকে বাড়ির বাইরে বসে ক্ষমা চাইতে হতো, কারণ সে এই বাড়ির বড় ঘরের ছেলে নয়, সে এক দাসীর ছেলে। বর্তমানে সে ম্যাংয়ের হাত ধরে বলে, তুমি কি সারা জীবন আমার সাথে এভাবেই থাকবে? পরের সিনে আমরা ইয়েতিংকে তার বাবার সাথে দেখি। ইয়েতিং এর বাবা বলছিল, তুমি এত নির্দয় কি করে হতে পারো? তুমি তোমার মাকে সাপোর্ট করেছিলে যখন তোমার মা একটা মানুষ মেরে ফেললো। ইয়েতিং কাঁদতে কাঁদতে বলে, আমি কি করতাম? ছোটবেলা থেকেই দেখে এসেছি আপনাদের অবহেলা, আপনাদের খারাপ ব্যবহার, আপনাদের মারধর, এগুলোই আমার নিত্যদিনের সঙ্গী ছিল। কিন্তু যখন আমি বুঝতে পেরেছি যে আমার মা এই বাড়ির বউ হয়ে গেলে তাহলে আমি আবার সম্মানের সাথে থাকতে পারবো, তাই আমার মা যাই করতো আমি তাকে সাপোর্ট করতাম। আপনি আমার বাবা, আপনি কি একবারও বাবা হওয়ার দায়িত্ব পালন করেছিলেন? একবার আমার দিকে নজর দিয়ে দেখেছিলেন? কিন্তু তার বাবা তাকে বলে, তাই বলে তুমি তোমার ভাইয়ের ওপর আঘাত করলে? ও তোমার ছোট ভাই। ইয়েতিং এর কাছে এর কোনো উত্তর ছিল না, কারণ সে তো কিছু করেইনি। কিন্তু এই কথা সে বললে কেউ বিশ্বাস করবে না। ইয়েতিং এর বাবা এরপর তাকে বলে, তোমার বিয়ে আমি রাজকুমারীর সঙ্গে ঠিক করেছি। রাজকুমারী খুব তাড়াতাড়ি এখানে আসবে, তার সঙ্গে ভালো করে কথা বলো। একটু পরেই রাজকুমারী সেখানে চলে আসে। সেই ইয়েতিং এর আঘাত দেখে চিৎকার করে বলে যে তার হবু বরের গায়ে হাত দিয়েছে তার অবস্থা সে খারাপ করে ছাড়বে। তারা সেখান থেকে চলে যেতে চায়, কিন্তু ওই সময় ম্যাং সেখানে চলে আসে। তবে অনেক গার্ডের কারণে ম্যাং সামনে যেতে পারে না। ম্যাং ইয়েতিংকে ডাকতে থাকে। তবে ইয়েতিং রাজকুমারীর সাথে ছিল, তাই সে ম্যাং এর সঙ্গে কথা বলতে পারে না। ইয়েতিং চলে গেলে মুরান টিক্কারি করে বলে, আমার এগুলো দেখে ভালোই লাগছে। ভাইয়ার বিয়ে রাজ পরিবার ঠিক হয়েছে। এত বড় সুযোগ ছেড়ে সে কখনোই তোমার কাছে আসবে না। ম্যাং সেখান থেকে চলে আসে। রাতের বেলা ইয়েতিং ম্যাং এর সঙ্গে দেখা করার জন্য ম্যাং এর ঘরের কাছে আসে। তবে ম্যাং বলে, আমি ঘুমাচ্ছি, আমি এখন কথা বলতে পারবো না। মানে সে ইয়েতিং এর উপর রেগে ইয়েতিংকে চলে যেতে বলে। এরপর পরদিন রাজকুমারী আর ইয়েতিং একসঙ্গে ডিনার করছিল। এখানে তাদের মধ্যে বিভিন্ন কথা হয়। ইয়েতিং সরাসরি রাজকুমারীকে জানিয়ে দেয় যে সে তাকে ভালোবাসে না, তবে তার পাওয়ার এবং ভালো একটা পজিশনে যেতে হবে। এই কারণে সে রাজকুমারীকে বিয়ে করার জন্য রাজি হয়েছে। তবে রাজকুমারী এতে কিছু মনে করে না, কারণ সে তো ইয়েতিংকে পছন্দ করে। একটু পরে সেখানে আমরা ম্যাং আর মুরানকেও দেখতে পাই, কারণ রাজকুমারী এদেরকেও ডেকেছিল। তারা সবাই খাবার খাচ্ছিল। তখন রাজকুমারী ম্যাংকে বলে, আমি শুনেছি আপনি নাকি ইয়েতিং এর অনেক খেয়াল রেখেছেন যখন সে অসুস্থ ছিল। এজন্য আপনাকে অনেক ধন্যবাদ। আপনি দেখতে অনেক সুন্দর, তবে আপনি নাকি অবিবাহিত। আপনি চাইলে আমি ভালো ভালো ছেলেদের সঙ্গে আপনার পরিচয় করিয়ে দিতে পারি। তবে এতে মুরান আর ইয়েতিং দুজনেই না করে। মুরান না করেছে, এতে তো রাজকুমারীর কোনো সমস্যা নেই। তবে ইয়েতিং কেন না করেছে, এতে রাজকুমারী ভেতরে ভেতরে রেগে যায়। সে তার দাসীকে ইশারা দিয়ে কিছু প্ল্যান বলে। ম্যাং নিজের ঘরে আসলে দেখা যায় দাসী তার সুগন্ধিতে একটা ওষুধ দেয়, যেটা ছিল নেশা হওয়ার জন্য। এটা মূলত রাজকুমারীর প্ল্যান ছিল। ম্যাং নেশার কারণে অনেক বেশি অসুস্থ হয়ে যায়। তখনই তার ঘরে মুরান তাকে ডাকতে আসে। তবে ম্যাং পুরোপুরি মুরানকে সিডিউস করতে শুরু করে।
তাকে কিস করতে থাকে। বাইরে থেকে দরজা বন্ধ করে দিয়ে দাসী রাজকুমারীকে গিয়ে ইশারা দেয়। রাজকুমারী তারপর কথায় কথায় ইয়েতিংকে নিয়ে সেই দিকেই আসতে থাকে। তবে তারা এসে সেখানে কিছুই দেখতে পায় না। আসলে মুরান বুঝতে পেরেছে এখানে থাকলে তাদের মধ্যে অন্যায় কিছু হয়ে যাবে, তাই সে মেংকে নিয়ে জানালা দিয়ে বাইরে চলে এসেছে। রাজকুমারী তো ভীষণ রাগ হচ্ছিল, তবে এখন কি করার আছে, তারা সবাই সেখান থেকে চলে আসে। পরদিন সকালে যখন মেংয়ের জ্ঞান ফেরে, তখন সে নিজেকে খোলা মাঠে দেখতে পায়। মুরান মেংকে সবকিছু খুলে বলে যে কাল রাতে কি কি হয়েছে। মেং এই জন্য তাকে ধন্যবাদ জানায়, কারণ নইলে তাদের অনেক বড় বদনামি হয়ে যেত। এরপরে মুরান তাকে বলে, আমার মনে পড়েছে তুমি আসলে কে, তোমার নাম আনলে। তখন দেখানো হয় আসলে ছোটবেলায় মুরান আনলের সঙ্গে খেলা করত, আর এই স্মৃতিগুলোই তার বারবার মনে পড়তো। তবে সে মেংকে বলে দেয় যে তার নামে তার কিছু আসে যায় না, সে তো তাকে পছন্দ করে। এরপরে মুরান মেংকে বাড়িতে নিয়ে আসে। এদিকে ইয়েতিং জানতে পারে যে মেং নাকি অসুস্থ। সে দৌড়ে মেংয়ের কাছে আসে, তবে তখনই মুরান তাকে একটা চর মেরে দেয়। ইয়েতিং রেগে তার কলার ধরলে মুরান বলে, তুমি এখন নাটক করছো, আমি জানি তুমি রাজকুমারীর সঙ্গে মিলে এইসব করেছো। তবে ইয়েতিং বারবার বলতে থাকে যে আমি এগুলোর বিষয়ে জানি না, রাজকুমারী কি করেছে আমি তাও জানি না। তবে মুরান তার একটা কথাও বিশ্বাস করে না। সে বলে, তুমি যদি মেংকে ভালো রাখতে না পারো তাহলে মেংয়ের থেকে দূরে থাকো। এই বলে মুরান সেখান থেকে চলে যায়। ইয়েতিং মেংকে বলে যে আমি সত্যি এগুলো বিষয় জানি না, কিন্তু তারপরও হয়তো আমার জন্য এইসব কিছু হয়েছে, এই জন্য আমাকে ক্ষমা করে দাও। মেং তাকে বলে, আপনার জন্য কিছুই হয়নি, আপনাকে ক্ষমা চাইতে হবে না। ইয়েতিং মেংয়ের মাথায় তেল দিয়ে তার চুল আশ্রে দিতে থাকে, যাতে তার মাথা ঘোরানো কমে যায়। হঠাৎ করে ইয়েতিং এর আনলের ছোটবেলার কথা মনে পড়ে। ছোটবেলায় ইয়েতিং আনলের চুল অনেক পছন্দ করত। সে সবসময় বলতো যে তোমার চুল দেখতে অনেক সুন্দর। তার চুল দেখতে গিয়েই একদিন সে তার কানের নিচে একটা তিল দেখতে পায়। বর্তমানে সেই তিলটাই সে মেংয়ের কানের নিচেও দেখতে পায়। এটা দেখে ইয়েতিং ভীষণ ভয় পেয়ে যায়। সে দৌড়ে নিজের ঘরে আসে, আর এরপর সেই হেয়ার পিনটা বের করে যেটা সে একদিন আনলেকে দিয়েছিল। সেটার সঙ্গে সে বর্তমানে মেংয়ের হেয়ার পিনের যে টুকরাটা তার কাছে ছিল সেটা সে একসঙ্গে জুড়ে দেখে এই দুটো একই হেয়ার পিনের। সে তখন পুরোটা বুঝতে পারে। সে বিশ্বাসই করতে পারছিল না যে এটা কি করে হতে পারে। সে ভীষণ খুশি ছিল যে ম্যাংই আনলে, কিন্তু সব সত্যি জেনেই বা কি হবে। তার মনে পড়ে সেই আনলের জীবনটা শেষ করে দিয়েছে। এগুলো ভেবে সে ভেতরে ভেতরে অনেক কষ্ট পাচ্ছিল। এরপরে সে যখন আনলের কাছে আসে তখন দেখতে পায় আনলে ঘুমাচ্ছে। ইয়েতিং মনে মনে বলতে থাকে, আমি আর কখনো তোমাকে কষ্ট পেতে দেব না। পরদিন ইয়েতিং সরাসরি রাজপ্রাসাদে যায়, তবে রাজা কোনো কাজে বাইরে ছিল। বর্তমানে প্রাসাদে শুধুমাত্র যুবরাজ ছিল। ইয়েতিং তাকে বলে যে আছে রাজপ্রাসাদে এসেছে রাজকুমারীর সঙ্গে বিয়ে ভেঙে দেওয়ার জন্য। যুবরাজ জিজ্ঞেস করে, এর কারণ কি, তুমি হঠাৎ করে এত বড় ডিসিশন কেন নিচ্ছ? ইয়েতিং বলে, কারণ রাজকুমারী আমার থেকে অনেক ভালো স্বামী পাবে, আমি তার যোগ্য না। রাজকুমারী তো ভীষণ রেগে যায় আর ইয়েতিংকে একটা চর মেরে দেয়। তবে ইয়েতিং সেখান থেকে চলে আসে। রাজকুমারী বলতে থাকে, মেং, এই সবকিছু তোমার জন্য হয়েছে তাই না? তোমাকে আমি অবশ্যই দেখে ছাড়বো। এরপরে ইয়েতিং আনলেদের অ্যানসেস্ট্রাল হলে যায়। সেখানে গিয়ে সে মনে করে কিভাবে ওই রাতে সে আনলেদের পুরো ফ্যামিলি শেষ করে ফেলেছিল। ওই কাজে তার অনেক কষ্ট হয়েছিল। তবে তখনই কেউ একজন ইয়েতিংকে কিডন্যাপ করে নিয়ে যায়, আর আমরা দেখতে পাই কিডন্যাপ করেছে আসলে রাজকুমারী। রাজকুমারী বলে, তুমি সব করেছো তোমার ছোটবেলার প্রেমিকা আনলের জন্য তাই না? সেই ইয়েতিং এর কাছ থেকে সেই হেয়ার প্রিন্টটাও নিয়ে নেয়। ইয়েতিং বলে, তুমি আনলের ব্যাপারে কি করে জানলে, আর তুমি এখন কি করতে যাচ্ছ? রাজকুমারী বলে, তুমি বুঝতে পারছো না, যেই আমার রাস্তায় আসবে আমি তাকেই শেষ করে ফেলবো। পরের সিনে দেখা যায় মুরান আর আনলে বাইরে ঘুরতে এসেছিল, কিন্তু তখনই রাজকুমারীর লোকেরা এসে আনলেকে ধরে নিয়ে যায়। মুরান সর্বোচ্চ চেষ্টা করতে থাকে আনলেকে বাঁচানোর। সে তাদেরকে ফলো করতে করতে একেবারে পাহাড়ের কিনারায় চলে আসে। মুরান কিডন্যাপারের দিকে তীর ধরে কিডন্যাপারকে বলছিল আনলেকে ছেড়ে দিতে, তবে কিডন্যাপার উল্টো তাকে ভয় দেখায়। মুরান এরপর সে তীর ছুঁড়ে মারে, তবে কিডন্যাপার যেহেতু আনলেকে ধরে রেখেছিল তাই আনলেও খাদ থেকে পড়ে যেতে থাকে। কিন্তু ওই সময় মুরান এসে আনলেকে টেনে নেয় আর নিজে সেই খাদে পড়ে যায়। আনলে এতে ভীষণ শকড হয়ে যায়। সে চিৎকার করে কাঁদতে থাকে। আনলে বলে, তুমি এটা কি করে করতে পারলে? তুমি কেন আমার জন্য নিজের জীবন শেষ করে দিলে? কিন্তু তখনই সে দেখতে পায় মুরান উপরে উঠে আসছে। আসলে সে পাহাড়কে শক্ত করে ধরে নিয়েছিল। মুরান উপরে আসলে আনলে তাকে জড়িয়ে ধরে, আর এরপর সে নিজেই তাকে কিস করে। আর এই সব কিছুই ইয়েতিং দেখতে পায়, যে কিনা এত কষ্ট করে নিজেকে ছাড়িয়ে এখানে এসেছিল আনলেকে বাঁচানোর জন্য। এই দৃশ্য দেখে তার মনটা ভেঙে চুরমার হয়ে যায়। তার হাতে সেই হেয়ার পিনটাই ছিল, তবে এরপর তার হাতের চাপ লেগে হেয়ার পিনটা অর্ধেক ভেঙে নিচে পড়ে যায়। পরের সিনে আমরা ইয়েতিংকে দেখি যে একা একা রাস্তা দিয়ে হাঁটছিল আর বলছিল, একবার তো আমি তোমাকে হারিয়ে ফেলেছি, আজ আবারও আমি তোমাকে হারিয়ে ফেলেছি। সে ধীরে ধীরে একটি জায়গায় আসে যেখানে তার মা থাকে। ইয়েতিং বলে, মা, আমাকে ক্ষমা করে দাও,
আমি থাকা সত্ত্বেও তোমাকে ওই বাড়ি ছেড়ে চলে আসতে হয়েছে। আমি কোনো কিছুই ঠিক করে করতে পারলাম না। তার মা তখন বলে, তোমার কোনো দোষ নেই। ক্ষমতা, টাকা, ভবিষ্যৎ এগুলো আমি চেয়েছিলাম। আমি ভেবেছিলাম আমি যদি এগুলো তোমাকে দিতে পারি তাহলে তোমার জীবনটা অনেক সুন্দর হয়ে যাবে। কিন্তু আমি কোনোদিন ভাবিনি তুমি আসলে কি চাও। আমি দেখতে পাই সবকিছু পাওয়ার পরেও তুমি খুশি নও। ইয়েতিং তার মাকে জড়িয়ে ধরে অনেক কাঁদে। তার মা বলে, আমি এখন আর তোমার সঙ্গে কোথাও যেতে চাই না। আমি এবার একা জীবন কাটাতে চাই। তুমিও তোমার বাকি জীবনটা নিজের মতো করে কাটাও। এরপরে দেখা যায় চারদিকে ইয়েতিং এর ছবির পোস্টার লাগানো হয়েছে, কারণ ইয়েতিংকে নাকি গত 1 মাস ধরে পাওয়া যাচ্ছে না, অর্থাৎ মাঝখানে 1 মাস কেটে গেছে। এরপরে রাতের বেলা মুরান আর মেং একসঙ্গে কথা বলছিল। মুরান বলে, ভাইয়াকে যদি না পাওয়া যায় তাহলে আমরা কিভাবে কি প্রমাণ করব? আর তুমিও তো অসুস্থ হয়ে পড়বে। মেং বলে, না, আমার শরীর থেকে ওই বিষের প্রভাব চলে গেছে। এর কারণ হয়তো হতে পারে যে ইয়েতিং সময়ের আগেই আমাকে ভালোবেসেছে। তবে এখন তারা কিভাবে আনলেদের পরিবার অর্থাৎ শিয়া পরিবারের কথা মহারাজকে বলবে সেটা তারা বুঝতে পারছিল না। হঠাৎ করেই মুরান মেংয়ের হাত ধরে বলে, চলো আমরা বিয়ে করে নিই। আনলে কোনো কথা বলে না। এখানে সিন কাট হয়। এরপরে দেখা যায় বিয়ের সম্পূর্ণ তোড়জোড় চলছে। বিয়ের সময় হয়ে গেছে, কিন্তু হঠাৎ করে একজন দাসী এসে মুরানকে বলে যে বউকে পাওয়া যাচ্ছে না। মুরান সবাইকে বলে সারা বাড়ি তন্ন তন্ন করে খুঁজতে। এদিকে আমরা দেখতে পাই ইয়েতিং আনলেকে নিয়ে এসেছে। সে মনে মনে বলে, আমি পারবো না তোমাকে ছেড়ে দিতে। সে আনলেকে বলে, তুমি মুরানকে বিয়ে করতে পারবে না। মুরান আমার কাছে যা চাইবে আমি তাই তাকে দিয়ে দেব, শুধু তুমি বাদে। তুমি শুধু আমার। আনলে বলে, তাহলে আমি যেটা চাই সেটা কি তুমি আমাকে দেবে? ইয়েতিং বলে, অবশ্যই দেব। আনলে কিস করার মতো করে তার কাছে যায়। তবে এরপর সে তার কানে কানে বলে, আমি চাই তোমাকে শেষ করে ফেলতে, তোমাকে একেবারে নিঃস্ব করে ফেলতে। ইয়েতিং ভীষণ অবাক হয় আর আনলে হাসতে থাকে। তখনই কল্পনায় দেখানো হয় আসলে ওই দিন মুরান তাকে বলেছিল যদি আমরা বিয়ের প্ল্যান করি, আমাদের বিয়ের কথা শুনলে ইয়েতিং এখানে চলে আসবে, এটা আমার বিশ্বাস। তখনই মুরান তার লোকজন নিয়ে চলে আসে আর আনলে গিয়ে মুরানের পেছনে লুকায়। মুরান বলতে থাকে, তুমি এটা কি করে করতে পারলে? নিজের ছোট ভাইয়ের বউকে তুমি এখানে কি করে নিয়ে আসতে পারো? তোমার মধ্যে কি একটু লজ্জা শরম নেই? দাস দাসীরাও তখন ধীরে ধীরে বলতে থাকে, আসলেই তো, বড় হুজুর কি লজ্জা শরমের মাথা খেয়েছে নাকি? ইয়েতিং ধীরে ধীরে আনলের কাছে আসে। সে বলে, তো তুমি চাও আমাকে শেষ করে ফেলতে? ঠিক আছে। এই বলে সে একটা চাকু বের করে। এখানে সিন কাট হয়। এরপর আমাদেরকে দেখানো হয় ইয়েতিং আনলেকে নিয়ে যুবরাজের কাছে এসেছে। সে বলে, যুবরাজ, আমি জানি আমি কিছুদিন ধরে লুকিয়েছিলাম, এটা অনেক বড় একটা অন্যায়, তবে এই জন্য আমি আপনার জন্য একটা মেয়ে নিয়ে এসেছি। যুবরাজ বলে, এরকম ফালতু কথা তুমি কি করে বলো? ইয়েতিং বলে, আপনি বুঝতে পারছেন না, এটা কোনো সাধারণ মেয়ে নয়, ও হলো শিয়া পরিবারের মেয়ে। যুবরাজ অবাক হয়ে বলে, তুমি তো বলেছিলে তুমি পুরো শিয়া পরিবার শেষ করে ফেলেছো, তুমি কি আমাকে ধোকা দিয়েছো? ইয়েতিং বলে, রাজকুমার, ওই সময় আমি অনেক ছোট ছিলাম, আপনার সব কথাই আমি মেনে নিয়েছি। আমি আসলে ভালো থাকতে চেয়েছিলাম। আপনি আমাকে যা বলেছেন আমি তাই বিশ্বাস করেছি। তবে এখন আমি জানতে পেরেছি শিয়া ফ্যামিলির কোনো রাজদ্রোহী ছিল না। আপনি কি ভয় পাচ্ছেন না আমি যদি মহারাজকে গিয়ে সত্যিটা বলে দিই? যুবরাজ হাসতে হাসতে বলে, তুমি কি পাগল নাকি? তোমার কি মনে হয় তোমার এই ফালতু কথা বাবা বিশ্বাস করবে? আনলে বলে, আমাদের একজন লোক অলরেডি প্রমাণ নিয়ে মহারাজের কাছে চলে গেছে। তখন আমরা দেখতে পাই মহারাজের কাছে মুরান এসেছে। প্রথমে মহারাজ তার উপর রাগ দেখায় আর বলে, যুবরাজের উপর আঙুল তুলছো, যদি এই প্রমাণগুলো মিথ্যে হয় তোমার কিন্তু জীবনও যেতে পারে। মুরানের গলায় তলোয়ার ধরা হয়, তবে মুরান একটা কথাও বলে না। এখানে যুবরাজ আবারও হাসতে থাকে। সে বলে, বাবা কোনোদিনও তোমাদের প্রমাণ আর তোমাদের ওই লোক কাউকেই বিশ্বাস করবে না। আমি বরং এক কাজ করি, শিয়া পরিবারের যে একটা জঞ্জাল বেঁচে আছে সেটাকেও শেষ করে ফেলি। কিন্তু তখনই মহারাজের এরোজ সৈনিকদের নিয়ে সেখানে আসে। সে বলে, আরে, আমি যদি মহারাজের কথা এখানে লুকিয়ে না থাকতাম আমি তো আপনার আসল চেহারা জীবনেও দেখতে পারতাম না যুবরাজ। যুবরাজ এখানে হাতে নাতে ধরা পড়ে গেছে। এনোজ যুবরাজকে সৈনিক দিয়ে ধরে নিয়ে যেতে বলে। ওইদিকে মুরান রাজপ্রাসাদ থেকে বাইরে আসছিল। তখন সে মনে করে গতকাল ইয়েতিং চাকু দিয়ে যখন আনলের গায়ে আঘাত করতে চায় তখন মুরান সেটা ধরে ফেলে। তার হাত থেকে ব্লিডিং হচ্ছিল। এটা দেখে ইয়েতিং বলে, তার মানে সত্যি তুমি আনলেকে ভালোবাসো, তাহলে আমার আর কোনো চিন্তা নেই। এরপর মূলত তারাই এই সব কিছু প্ল্যান করেছে আর এই প্রমাণগুলো মুরানকে দিয়েছে। সে বলে, এই সব প্রমাণ আমি এত বছরে জোগাড় করেছি, তবে এটা কিন্তু অনেক রিস্কের কাজ, আর যদি একটু উল্টোপাল্টা হয় তাহলে আমরা তিনজনই মারা যাব। মুরান বলে, না, আজ সব ঠিক হতেই হবে। এদিকে রাজকুমারকে যখন নিয়ে যাওয়া হচ্ছিল ওই সময় রাজকুমারী এগুলো সহ্য করতে পারছিল না। সে বলে, এই সব কিছু হচ্ছে এই মেয়েটার জন্য। সে চাকু নিয়ে যায় আনলেকে মেরে ফেলার জন্য, কিন্তু তার চাকুর সামনে ইয়েতিং চলে আসে আর আঘাত ইয়েতিং এর গায়ে লেগে যায়। রাজকুমারীকেও এরপর ধরে নিয়ে যাওয়া হয়। আনলে এখানে অনেক কাঁদতে থাকে। ইয়েতিং বলে, আনলে, তুমি কত বড় হয়ে গেছো, বড় হয়ে তুমি অনেক সুন্দর হয়ে গেছো।
আনলে বলে, তুমি মরতে পারো না, আমার এখনো তোমাকে অনেক শাস্তি দেওয়ার আছে, তুমি বাঁচলেই তো আমি তোমাকে শাস্তি দিতে পারবো। ইয়েতিং ভাঙা হেয়ারপিনটা আনলের মাথায় ধরে বলে, এটা পরো, তাহলে আমি তোমাকে সহজে খুঁজে পাবো। কিন্তু এরপর ইয়েতিং এর হাত থেকে হেয়ারপিন পড়ে যায় আর ইয়েতিং মারা যায়। এখানে আনলে অনেক কাঁদে। এরপরে মহারাজের ঘোষণার মাধ্যমে আমাদেরকে বলা হয়, অনেক বছর আগে শিয়া পরিবারের কোনো দোষ ছিল না, এই সব কিছু যুবরাজ তার নিজস্ব শত্রুতা থেকে করেছিল। এই কারণে যুবরাজকে সর্বোচ্চ শাস্তি ঘোষণা করা হয় আর শিয়া পরিবারকে নির্দোষ ঘোষণা করা হয়। অর্থাৎ এখন থেকে আনলেও সম্পূর্ণ নির্দোষ আর সে নিজের নামেই মুক্ত হয়ে চলাফেরা করতে পারবে। এরপরে রাতের বেলা আনলে যখন চলে যাচ্ছিল তখন পেছন থেকে মুরান তাকে বলে, তুমি কোনো কিছু না বলে কেন চলে যাচ্ছ? আনলে বলে, কোনো কিছু বলার নেই আমার, ম্যাং নামে কেউ নেই, তাই তুমিও ম্যাংকে ভুলে যাও। মুরান বলে, আমি পারবো না। আনলে বলে, মনে করো তোমার আর আমার মধ্যে যা কিছু হয়েছে তা একটা স্বপ্ন ছিল, এখন তোমার ঘুম ভেঙে গেছে। এই বলে আনলে সেখান থেকে চলে আসে। মুরান চোখে জল নিয়ে সেখানেই দাঁড়িয়েছিল। তখনই সে মনে করে পেছন থেকে তার ভাই তাকে বলছে, এখানে দাঁড়িয়ে আছো কেন, ওর সাথে যাও। মুরান চুপ করে দাঁড়িয়ে থাকে। এরপরে 3 বছর পরে সিন দেখানো হয়। আনলে এখনো দেশে বিদেশে ঘুরে বেড়াচ্ছে। সে সব সময় শুধু মুরানের কথাই মনে করে, কিভাবে মুরান সব সময় তাকে সাহায্য করেছে, তাকে মন থেকে ভালোবেসেছে। আনলে যখন নৌকা দিয়ে আসছিল তখন সে পাশের নৌকা দিয়েই মুরান যাচ্ছিল। আনলে প্রথমে তাকে দেখতে পায় না, তবে পরে সে মুরানকে দেখতে পায় আর মুরান ওর পেছনে ঘুরে তাকে দেখে। তীরে এসে আনলে চারদিকে মুরানকে খুঁজতে থাকে। এরপরে সে ব্রিজের উপর মুরানকে খুঁজে পায়। সে যখন মুরানের কাছে আসে তখন তার মুরানের সঙ্গে কাটানো দিনগুলোর কথা মনে পড়ে। আনলেকে এভাবে দেখে মুরানের চোখ ছলছল করে ওঠে। তারা দুজনেই একজন আরেকজনকে কিস করে আর এখানেই এই ড্রামাটি শেষ হয়ে যায়। তোমরা হয়তো ভাবতে পারো যে আনলে একটা খারাপ মেয়ে। দেখো, প্রথম কথা হলো, আনলের যখন ইয়েতিং এর সঙ্গে বিয়ে ঠিক হয় তখন তার বয়স খুবই কম ছিল। ওই সময় ভালোবাসার মানে সে জানতো না। সে ইয়েতিংকে শুধুমাত্র নিজের বন্ধু মনে করত। তবে ইয়েতিং তাকে সম্পূর্ণভাবে ধোঁকা দিয়ে দেয়, যার কারণে তার মনে ইয়েতিং এর জন্য যে বন্ধুত্বের জায়গাটা ছিল সেটা নষ্ট হয়ে যায়। আর এরপর যখন সে বড় হয়ে ইয়েতিং এর কাছে এসেছে তখন তো সেই ইয়েতিং এর সঙ্গে যা কিছু করেছে সেটা তো তোমরা জানো, শুধুমাত্র প্রতিশোধ নেওয়ার জন্য। তবে মুরানের সঙ্গে সে যে সময়টা ছিল ওই সময়টায় সে মুরানকে ভালোবেসে ফেলেছে আর মুরানও তাকে মন প্রাণ দিয়ে ভালোবাসে। যে তাকে ভালোবাসে তাকে কষ্ট দেওয়ার চাইতে তার সঙ্গে জীবন কাটানোকেই আনলে ভালো মনে করেছে। তোমাদের কি মনে হয় সেটা অবশ্যই আমাকে জানিয়ে দিও। ড্রামাটি কেমন লেগেছে সেটাও আমাকে বলে দিও। আমি জানি আজকের ড্রামাটি তোমাদের বুঝতে অনেক কষ্ট হয়েছে, কারণ আমার অনেক বেশি ঠান্ডা আর গলা ব্যথা। তবে তোমরা প্লিজ একটু অ্যাডজাস্ট করে নিও। আমি অসুস্থ, এই জন্য ভিডিও দিতেও দেরি হয়েছে। তাই অবশ্যই লাইক করো, বেশি করে কমেন্ট করো আর যত পারো শেয়ার করে দিও। আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও।